নিখিল নিখিল স্যার, নিখিল ওপেন দ্য ডোর স্যার। কি হয়েছে ভাই? কি হয়েছে? দরজা খুলছেন না তো? নিখিল দরজা খোল। নিখিল স্যার প্লিজ ওপেন দ্য ডোর। আরে নিখিল! স্যারের আবার কিছু হয়ে যায়নি তো? আমি ফোন করে দেখছি। হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ, করো। করো। নিখিল স্যার আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? তো ফোনও তুলছেন না। আরে এটা কি করে হতে পারে? নিখিল ভাই, স্যার আপনি ভেতরে আছেন এখনো হয়তো কি? ওর কাল রাতের হ্যাংওভার কাটেনি। তুই চুপ করবি? হ্যাঁ, হাউসকিপিং, তোমার কাছে এক্সট্রা চাবি আছে না? হ্যাঁ, দাও আমাকে। স্যার চাবি তো নেই, হারিয়ে আরে গেছে। হারিয়ে গেছে স্যার, মানে এটা কি? দরজা খুলুন, এরকম করে স্যার। হারিয়ে যাবে? ওয়েট আমি এসে গেছি, ওয়েট। এটা কি করে হলো? তুমি কি কার্ড হারিয়ে ফেলেছো? দেখুন আপনারা এইসব পরে ডিসকাস করবেন। এখন প্লিজ দরজাটা আমার খুলুন। কাছে গেস্ট রুমের ডুপ্লিকেট কি কার্ড আছে। নিখিল 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 স্যার আমরা সবাই একটা স্টার্টআপ কোম্পানি নিকি টুনের জন্য কাজ করি। নিকিটুন, ওই যারা কার্টুন বানায়। হ্যাঁ, আপনারা কে আর এখানে কি করছেন? নিখিল স্যার আমাদের বস ছিলেন। উনি ইউএস এর একটা বড় কোম্পানির অফার পেয়েছিলেন। তাই স্যার নিজেই ইনফ্যাক্ট আমাদের সাথে সেলিব্রেট করবেন বলেই এই পার্টি রেখেছিলেন। আর দুদিন পরে তো ওনার ইউএসএ তেও যাওয়ার কথা ছিল, কিন্তু জানি না এসব কি করে হয়ে গেল। প্লিজ নিজেকে একটু সামলান। একটু অদ্ভুত লাগছে স্যার। এতগুলো আঘাত করা হয়েছে এর উপরে, ও নড়েওনি আর কোনো রক্ষা করার চেষ্টাও করেনি নিজেকে। হ্যাঁ ভাই, এটা তো অদ্ভুত ব্যাপার, কিন্তু এর থেকে আরো অদ্ভুত ব্যাপার আছে। তুমি এখানে কোনো গন্ধ পাচ্ছ না? কোনো অদ্ভুত গন্ধ? একটা অদ্ভুত স্মেল পাচ্ছি। এটা একটা বিশেষ ধরনের কেমিক্যাল। আর দেখো, এর যেই নাকের হাড়টা দেখছো, এটা খুব খারাপ ভাবে ভেঙে গেছে। আর এইটা, এর খাদ্যনালীটাও খুব খারাপ ভাবে ড্যামেজ হয়েছে। খুন পুরো প্ল্যান করেই করা হয়েছে। এই দেখো, এই ভ্যাক্সটা এই শাটারের লকে লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে এই লকটা ঠিকমতো বন্ধ না হয় আর খুনি খুব সহজেই ভেতরে আসতে পারে। স্যার, তার মানে খুনি এখান থেকে এসেছে? পঙ্কজ, জুতোর ছাপ। স্যার, দেখে তো মনে হচ্ছে 11 নম্বরের জুতো। তুমি একটা কাজ করো, প্লাস্টার প্যারিস নিয়ে এসো আর জুতোর ছাপের একটা কাস্ট বানাও। স্যার, কি কার্ড? রুমের কি কার্ড এখানে? আর তো আগে থেকে এখানে আছে।
রবি, তুমি এই দরজার লক সিস্টেমটাকে চেক করাও। এইরকম দরজাতে যদি কেউ কার্ড সোয়াইপ করে ভিতরে ঢোকে, তাহলে লকের সফটওয়্যার ডেটাতে তার এন্ট্রি রেজিস্টার হয়। খোঁজ নিয়ে দেখো কাল রাত থেকে আজ পর্যন্ত কতজন এখানে এন্ট্রি নিয়েছে। স্যার একটা কার্ড এখানে পড়ে রয়েছে, আর একটা কার্ড ওখানে লাগানো রয়েছে, দুটো কার্ড। এত বড় অবহেলা! তুমি কি কার্ডটা হারালে কি করে? তুমি কি জানো তোমার এই অবহেলার জন্য আমাদের হোটেলের কতটা রেপুটেশন নষ্ট হচ্ছে? ম্যাডাম, আমি মাস্টারকে সবসময় সামলেই রাখি। আর কালকে যখন আমি সব রুম পরিষ্কার করছিলাম, ওটা আমার সঙ্গেই ছিল। কিন্তু কালকে যখন কীর্তি ম্যাডামের রুম আমি ক্লিন করতে যাই, তারপর থেকে ওটা খুঁজেই পাচ্ছি না। জানি না কোথায় পড়ে গেছে। সেটা এই কার্ডটা নয় তো আবার? না না স্যার, এটা ওই মাস্টার কার্ড নয়। অদ্ভুত ব্যাপার, আপনি এক ঝলকে বুঝতে পারলেন যে এই কার্ডটা সেই কার্ড নয়। স্যার, আমাদের যে মাস্টার কার্ডটা ওটা হোয়াইট কালারের হয় আর তার উপরে মাস্টার কার্ড লেখা থাকে। স্যার, এটা একটা নর্মাল কি কার্ড যেটা শুধুমাত্র আমরা গেস্টদের জন্য অ্যালট করি। আই সি। আচ্ছা, এই নিখিলের রুমে কি আরো কেউ ছিল নাকি? না না স্যার, উনি একলাই ছিলেন। তাহলে ওর রুমে দুটো কি কার্ড কি করে এলো? দুটো কি কার্ডস? স্যার 1 মিনিট, আমি এক্ষুনি জেনে বলছি। একটু চেক করে দেখো তো মিস্টার নিখিলের নামে আর কোনো কার্ড ইস্যু হয়েছে কিনা। হ্যাঁ ম্যাম, ডুপ্লিকেট কার্ড। ও ইয়েস, স্যার মনে পড়েছে আমার। কালই মিস্টার নিখিল একটা ডুপ্লিকেট কি কার্ড বানিয়েছিলেন। উনি বলেছিলেন যে ওনার যে অরিজিনাল কি কার্ডটা সেটা নাকি হারিয়ে ফেলেছিলেন। কিন্তু একটা কার্ড তো ওনার রুমের সকেটে লাগানো রয়েছে, আর একটা কার্ড তো রুমের ফ্লোরের মধ্যেই পড়েছিল। বলতে পারবো না স্যার, কিন্তু উনি আমাদের বলেছিলেন ওনার কি কার্ডটা হারিয়ে গেছে। কোনো ব্যাপার না, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, একটা কার্ড থাকা সত্ত্বেও নিখিল ডুপ্লিকেট কার্ডটা কেন বানালো? অভিজিৎ কখনো কখনো ডুপ্লিকেট কার্ড এই জন্যই চায় যে ও চায় যে অন্য কেউ ওর রুমে যাতায়াত করুক। আচ্ছা, এরকম নয় তো যে নিখিলের সাথে কারোর অ্যাফেয়ার চলছে ওর অফিসে কিংবা অন্য কোথাও? হতে পারে ওই চাবিটা ওর গার্লফ্রেন্ডকে দিয়েছিল আর ওর গার্লফ্রেন্ড ওকে মেরে দিয়েছে। স্যার, দরজার লকিং সিস্টেম স্ক্যান করে নিয়েছি। রাত্রে কি কার্ড দুবার সোয়াইপ হয়েছে, একবার 1:30টার সময়, একবার 1:45টার সময়। ওই টাইমেই নিখিলের খুনও হয়েছিল, কিন্তু খুনি রুমে দুবার কেন গেছিল? দুবার নয়, 3 বার। একবার ডুপ্লিকেট কার্ড দিয়ে, একবার মাস্টার কার্ড দিয়ে, আর আরেকবার ওই জানালা দিয়ে যেটা খোলা ছিল। স্যার, আমি সবাইকে জিজ্ঞাসা করে নিয়েছি, আর প্রত্যেকেরই বক্তব্য হলো তারা রাত্রে ঘুমোচ্ছিল। সবাই ঘুমিয়েছিল? তাহলে ওই 3 জনকে যারা নিখিলের ঘরে ঢুকেছিল, আর তাদের মধ্যে খুনি কে? এর বুকের ওপর যে আঘাতের চিহ্ন আছে, এর থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে একে কোনো ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তাহলে আমাদের প্রথম মার্ডার ওয়েপেন হলো একটা খুব ধারালো ছুরি। তখন বলেছিলাম না যে এর নাকের হাড়টা ভেঙে গেছে আর এর এই খাদ্যনালীটাও ড্যামেজ হয়েছে। হ্যাঁ, এই সব কিছু থেকে বোঝা যাচ্ছে যে এমন কোনো জিনিস দিয়ে ওর মুখ চেপে ধরা হয়েছিল যাতে ওর দম বন্ধ হয়ে যায়। এক্স্যাক্টলি। আর এই কাজটা করেছে কেউ এই বালিশটা দিয়ে, কারণ এই বালিশটার রোঁয়া আমি এর নাকের ওপর, এর গলায় আর মুখের ওপর পেয়েছি। তাহলে আমাদের মার্ডার ওয়েপন নাম্বার 2 হলো এই বালিশ। অভিজিৎ, মনে আছে ঘরের মধ্যে যখন ঢুকেছিলাম তখন আমি তোমাকে বলেছিলাম কোনো অদ্ভুত গন্ধ পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আপনি বলেছিলেন যে ওই কেমিক্যালের মতো একটা গন্ধ আসছে। এক্স্যাক্টলি অভিজিৎ, ওই কেমিক্যাল হচ্ছে ডায়াবেটিসের ওষুধ, যেটা ডায়াবেটিসের পেশেন্টরা প্রায় ইনজেকশনের মাধ্যমে নিয়ে থাকে। এই দেখো, এই যে এখানে। আমার মনে হয় না যে ও ডায়াবেটিস ছিল। এই যে ইনজেকশনটা কোনো আনাড়ি লোক দিয়েছে। ও একে ডায়াবেটিসের ওষুধটা শুধু মেরে ফেলবার জন্যই দিয়েছে। স্যার, ওই কেমিক্যালটা নয় তো, যেটা ডায়াবেটিসের রোগীদের জন্য তো ওষুধের কাজ করে, কিন্তু যদি কোনো নর্মাল মানুষ নিয়ে নেয় বা ওভারডোজ হয়ে যায় তাহলে মারাও যেতে পারে। এক্স্যাক্টলি। এই 3টে পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি দিয়ে একে মারা যেত। তাহলে খুনি 3টে পদ্ধতি প্রয়োগ করলো কেন একে মারার জন্য? কারণ খুনিও একজন নয়, 3 জন। কি? ঠিক আছে, মেনে নিচ্ছি যে একে 3 রকম পদ্ধতিতে মারা হয়েছে, কিন্তু জানতে কি করে পারবো যে কোন পদ্ধতির দ্বারা এই লোকটা মারা গেছে? এইটাই সবচেয়ে বড় দাঁদা বস, এইটা সলভ করা এখনো বাকি আছে। আচ্ছা, এই পার্টিটা কি নিখিল নিজেই দিয়েছিল? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি ও ইউএসএ থেকে একটা ভালো জব অফার পেয়েছিল।
তাই ওটা সেলিব্রেট করার জন্য আমাদের সবাইকে নিয়ে একটা গেট টুগেদার রেখেছিল। তার মানে নিখিলের সমস্ত স্টাফেরা এখানে এসেছিল। হ্যাঁ, নিখিল স্যারের টিমের সবাই এখানে উপস্থিত আছে। নিখিল নিজের রুমের ডুপ্লিকেট চাবি বানিয়েছিল, যদিও ওর কাছে অরিজিনাল চাবিটাও ছিল। এই ব্যাপারে তোমরা কেউ কিছু বলতে পারবে? আগে ম্যাম, সে ব্যাপারে তো আমরা কিছুই জানি না। আচ্ছা, ওর কারোর সঙ্গে কোনো অ্যাফেয়ার চলছিল নাকি? অ্যাফেয়ার? নিখিলের তো একটাই অ্যাফেয়ার ছিল। কার সাথে? নিজের কাজের সঙ্গে স্যার। উনি এত ডিটারমাইন্ড আর অ্যাম্বিশাস ছিলেন যে সব সময় শুধু কাজ কাজ আর কাজ। আচ্ছা, যখন নিখিল মারা যায় তখন আপনারা কখন জানতে পারলেন, মানে কিভাবে জানলেন? অ্যাকচুয়ালি স্যার, কালকে পার্টির পরে খুব ঝামেলা হয়ে গেছিল, তাই সকালে আমরা ভাবলাম যে একবার গিয়ে ওর সাথে সবকিছু শর্ট আউট করে নিই। তো যখন ওর রুমে গেলাম, আমরা অনেকক্ষণ ধরে দরজা ধাক্কা দিয়েছিলাম। আর স্যার, যখন অনেকক্ষণ ধরে দরজা ধাক্কানোর পরেও দরজাটা খুললো না, তখন আমরা হাউসকিপিংকে জিজ্ঞাসা করলাম, কিন্তু ওদের কাছেও মাস্টার কি ছিল না। স্যার, আমি ফোনেও ট্রাই করেছিলাম, কিন্তু উনি ফোন তুলছিলেন না। আচ্ছা, তারপরে যখন ফাইনালি ম্যানেজার এসে মাস্টার কি দিয়ে দরজাটা খুললো, আমরা ভেতরে গিয়ে দেখলাম যে নিখিলের লাশ পড়ে আছে। কাল রাতে পার্টি হয়েছিল, খুব হইচই হয় আর খুনও হয়। গল্পটা অনেক লম্বা মনে হচ্ছে, আমাদের একটু ভালো করে শুনতে হবে। Hey, everyone, I want to raise a toast here. Yay! A toast for the boss. কিন্তু কংগ্রাচুলেশনস ভাই, এত বড় চাকরি পেয়ে গেছিস ভাই। থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস? আরে তো বল না, কি চাই তোর? আমি আমার অধিকার চাই, যেটা তুই কেড়ে নিয়েছিস, ইনফ্যাক্ট আমাদের সবার। বল দিবি? হ্যাঁ, এই যে তুই ইউএস এর চাকরি নিয়ে তো লাফাচ্ছিস না, এই অপরচুনিটিটা তুই আমাদের সবাইকে ঠকিয়ে পেয়েছিস। এবার তুই লিমিট ক্রস করে যাচ্ছিস। আচ্ছা, লিমিটও নয় নিখিল, তুই লিমিট ক্রস করেছিস, বুঝলি? কি বাজে কথা বলছিস তোরা? বাজে কথা নয়, ও একদম ঠিক বলেছে। তোর ডিলের পেপার ইউএসএ কোম্পানির সঙ্গে আমি দেখেছি। ইউএস এর কোম্পানি নিকি টুনস, মানে আমাদের কোম্পানিকে ফান্ড অফার করেছিল, কিন্তু তুই আমাদের সবার পরিশ্রম ব্যবহার করে একাই ক্রেডিট নিতে চাইছিস। মনোজকে মনে আছে? মনোজ গাইজ, কলেজে এর একটা বন্ধু ছিল যার নাম ছিল মনোজ। দ্য গাই ওয়াজ রিয়েলি ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট। সে বেচারা নিজে কষ্ট করে কিছু সফটওয়্যার বানিয়েছিল, কিন্তু আমাদের এই মহান বন্ধু ওর বানানো এই সমস্ত সফটওয়্যারগুলো একটা সফটওয়্যার কোম্পানিতে বিক্রি করে দেয়। কিন্তু ও ছিল সহজ সরল ছেলে, সে এটাকে কিছুতেই মেনে নিতে পারেনি আর তাই সুইসাইড করে ফেলে। কিছু মনে পড়লো নিখিল? ও, তাহলে এত হিংসা করিস তোরা আমাকে? তাই যদি হয় তাহলে আমার সঙ্গে বিজনেসে এসেছিলি কেন? আছে কোনো উত্তর? নেই। আমি বলছি তোকে, কারণ তুই একটা বড় লুজার। আর তুই শুধু একা নয়, তোরা সবাই এক একজন লুজার। পার্টি শেষ, যা এবার বাড়ি যা, গেট লস্ট। আরে তোর পার্টিতে থাকতে গেছে, ফালতু কথা বলে চলে গেল। আপনারা সবাই ছিলেন কিভাবে আলাদা আলাদা রুমে? স্যার, সিনিয়র ম্যানেজমেন্টের 4 জন আলাদা আলাদা ঘরে ছিল, মানে আমি, জোসেফ, অরুণ আর ওদিকে নিখিল। বাকিরা 2 জন করে রুম শেয়ার করেছিল। স্যার, একটাতে জয়া আর প্রীতি, একটাতে শারদা আর কীর্তি, আর একটাতে অভয় আর ও। আপনারা আপনাদের রুমে যাওয়ার পরে আর বাইরে বের হননি? কিন্তু পার্টি তো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল না? আর আপনারা ভালো ছেলের মতো সবাই নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছিলেন? না স্যার, আসলে আমি আর সারদা সারা রাত গল্প করেছিলাম, কারণ পার্টিতে যা কিছু হয়েছিল সেগুলো আমরা ভুলতে পারছিলাম না। হ্যাঁ স্যার, আমরা তো রুমেই ছিলাম আর প্রায় আমরা ভোর 5টা পর্যন্ত গল্প করেছি। স্যার, আমার তো কিছু করার ক্ষমতাই ছিল না। আমি তো পার্টি থেকে রুমে ফিরলাম আর শুয়ে পড়লাম, আর তারপর সকালেই আমার চোখ খুলেছিল। ঠিক স্যার, এর অবস্থা তো একটু বেশি খারাপ ছিল। ইনফ্যাক্ট এতটাই খারাপ যে রাতে বারবার উঠে আমাকে চেক করতে হচ্ছিল।
স্যার আমি তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু হ্যাঁ রিদ্ধি রাতে অনলাইন ছিল। হ্যাঁ স্যার, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছিলাম। ও লন্ডনে থাকে, তাই আমাদের টাইম জোন আলাদা। আমরা প্রায়ই ভোর 4টে পর্যন্ত কথা বলি। আপনি চাইলে আমার কল লগ চেক করতে পারেন। আর জোসেফ, জোসেফ কোথায়? জোসেফ? জোসেফ? ও তো আমার মনে হয় স্যার রাতের পার্টির পর থেকেই উধাও। কি বলতে চাইছো উধাও মানে? স্যার রাতে পার্টিতে ও আমাদের সঙ্গেই ছিল, তারপর আমরা আমাদের রুমে চলে যাই, কিন্তু জানি না স্যার ও যেন কোথায় চলে গেছে। আর স্যার যখন সকালে এইসব হচ্ছিল আমি ওকে ফোনও করেছিলাম, কিন্তু স্যার ওর ফোনটা ঢুকলো না। পরে যখন আমি রিসেপশনে গিয়ে এনকোয়ারি করি তখন জানতে পারি ও রাত্রেই হোটেল থেকে বেরিয়ে গেছে। একটা লোকের খুন হয় আর আরেকটা লোক উধাও, আর এই কথাটা আপনারা এখন আমাদের বলছেন? আপনারা যেতে পারেন, যান। স্যার, আমার তো মনে হচ্ছে এরা প্রত্যেকে মিথ্যা কথা বলছে। যতক্ষণ আসল খুনি সামনে। জনক ক্ষত। এই দেখো, এই ক্ষতটা দেখছো এর বুকের ওপর? এই দুটো ক্ষত দূরত্বই সমান। আরো একটা কথা, এই ক্ষতগুলোতে ভেতরের দিকটায় একটু সূচলও রয়েছে আর বাইরের দিকটা একদম প্লেন। ডক্টর সালুকে ছুরির দাগ তো এরকমই হয় না, মানে একদিকে ভোঁতা আর অন্যদিকে ধার। হ্যাঁ দা, হয় ছুরির চিহ্ন এইরকমটাই হয়, কিন্তু এই কেসটা সেরকম নয়। আর এই কেসটাতে এই দুটো ক্ষতর মধ্যে যে সমান, একদম সমান দূরত্ব রয়েছে, সেরকম ছুরির ক্ষততে হতে পারে না। তাই আমার মনে হয় এই ক্ষতটা কাঁচির, বুঝলে, কাঁচির, যাতে সূচলো দিকটা ভেতরের দিকে থাকে আর প্লেন দিকটা বাইরের দিকে থাকে। আর এই কাঁচিটাও খুব সাধারণ এলেবেলে কাঁচি নয়। স্যার, আমি কাঁচিটা বাইরে গার্ডেনের থেকে পেলাম। এই দেখো। আর স্যার, ওর ওপর ব্লাডের ট্রেসেসও আছে। আমি যেমন বলছিলাম সেই রকমই কাঁচি, আর এর উপরে ব্লাডের ট্রেসেসও পাওয়া গেছে। হতে পারে খুনি এই কাঁচি দিয়েই আঘাত করেছে। ইয়াস, আর একটা কথা, যে আঘাত করেছিল সে লেফট হ্যান্ডার ছিল। এই দেখো, যখন কোনো লোক বাঁ হাত দিয়ে আঘাত করে তখন ক্ষতটা ডান দিকে হয়, আর যদি ডান দিক থেকে আঘাত করা হয় তখন ক্ষতটা বাঁ দিকে হয়। যেহেতু এর ক্ষতটা ডান দিকে হয়েছে, তার মানে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আঘাতটা করেছে সে একজন লেফটি, বাঁহাতি। আর একটা কথা, যেই আঘাতটা করুক না কেন সে একজন পুরুষ, কারণ এতবার এত গভীর ক্ষত, প্রায় 7 ইঞ্চি গভীর ক্ষত, তার জন্য তো খুব শক্তি দরকার। তার মানে খুনি লেফট হ্যান্ডেড, খুব শক্তিশালী লোক। আর তার জুতোর সাইজ 11। চলো, প্রথম খুনির ব্যাপারে কিছু তো জানতে পারা গেল। স্যার দুজন, অরুণ আর অভয়, বাঁহাতি। অরুণ সিঙ্গেল রুমে ছিল আর অভয় সমীরের সাথে রুম শেয়ার করেছিল। সমীরের সাথে, যার কোনো জ্ঞানই ছিল না। তার মানে হলো অভয় যদি নিখিলের রুমে গিয়ে খুন করে তাহলে সমীর কিছু জানতেই পারবে না। আর স্যার অরুণ, ও তো একা ছিল। এই দুজনেরই পোটেনশিয়াল সাসপেক্ট। আচ্ছা, ওদের জুতোর মাপটা চেক করেছো? হ্যাঁ স্যার, চেক করেছি। দুজনের মধ্যে কেউই 11 নম্বরের জুতো পরে না।
অরুণ 13 নম্বরের জুতো পরে আর অভয় 8। আর যে 11 নম্বরে জুতোর চিহ্ন পাওয়া গিয়েছিল সেটা কারোর সঙ্গে ম্যাচ করেছে? হ্যাঁ স্যার, ম্যাচ হয়েছে। ধীরজ ধীরজ? ধীরজও সিঙ্গেল রুমেই ছিল, কিন্তু স্যার ওর লেফট হ্যান্ডেড নয়, রাইট হ্যান্ডেড। আচ্ছা, এরকম না তো যে ডক্টর সালুকের কোনো ভুল হয়েছে? মানে আমি বলতে চাইছি খুনি বাঁহাতি নয়। ডক্টর সালুকের সঙ্গে কথা বলার আগে এই ধীরজের সঙ্গে কথা বলি। স্যার আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে স্যার, আমি সত্যি ওকে খুন করিনি স্যার। ক্রাইম সিনে আমরা তোমার জুতো ছাপ পেয়েছি। স্যার এটাও তো হতে পারে যে অন্য কেউ আমার জুতোটা পরে নিয়েছিল। আসলে আমি জুতোটা রুমের বাইরে রেখেছিলাম পলিশ করার জন্য। কিন্তু তুমি রুমের মধ্যে একা ছিলে, আর তোমার কাছে তার কোনো পোক্ত প্রমাণও নেই। স্যার ওই সারদা সারদা? সারদা কি? স্যার অ্যাকচুয়ালি ওর আর আমার অ্যাফেয়ার চলছে, কিন্তু কথাটা আমরা এখনই কাউকে জানাতে চাইনি। কিন্তু স্যার সারদা আমার সঙ্গে আমার রুমেই ছিল। কিন্তু সারদা তো বললো যে ও নিজের ঘরে ছিল কীর্তির সাথে। স্যার সে তো বাঁচার জন্য ও মিথ্যে বলেছিল। আসলে কীর্তি একমাত্র আছে যে আমাদের সম্পর্কের কথা জানে। ইনফ্যাক্ট কীর্তি আমাদের এনকারেজ করেছিল। ধীরাজ সত্যি বলছে, আমি ওর সাথে ওর রুমেই ছিলাম। স্যার ওর কথাই যদি ঠিক হয় আর সত্যিই কেউ হয়তো ওর জুতো পরে খুনটা করেছে। হতে পারে। এই ঘাস আর মাটি জুতোর মধ্যে গেল কি করে? এমন কিছু আছে যা আমরা এড়িয়ে যাচ্ছি। নিখিলকে খুন এই অভয় করতে পারে। অভয়? হ্যাঁ। কিভাবে স্যার? একটু ভেবে দেখো পুরবী। অরুণ যার জুতোর সাইজ 13 নম্বর, এই জন্য অরুণ ধীরাজের জুতো পরতে পারবে না। তার কারণ ধীরাজের জুতোর সাইজ 11। অরুণের পা ধীরাজের পায়ের থেকে বড়। কিন্তু অভয় যার জুতোর সাইজ 8 নম্বর, মানে যার পা ছোট, সে ধীরাজের জুতো পরতে পারে। অভয় ধীরাজের জুতো নিজের পায়ে পরে নিখিলকে খুন করতে পারে। এবার বাকি থাকলো ওই পায়ের ছাপ। যখন কোনো ছোট পায়ের লোক কোনো বড় পায়ের লোকের জুতো পরে হাঁটে, তখন নিজের শরীরের ব্যালেন্স বজায় রাখার জন্য সে নিজের বডির ভারসাম্য রক্ষা করতে জুতোর সামনের দিকে ভর দেয়, আর এই জন্য ছাপটাও সেরকম হয়। বুঝেছো? তোমার জুতোটা একবার পুরবীকে দাও, হেঁটে দেখাও। এবারে হাঁটো। হ্যাঁ স্যার, ব্যালেন্স করার জন্য আমাকে প্রেশারটা সামনে দিতে হচ্ছে। হ্যাঁ, সেই জন্যই আমরা ওখানে যে জুতোর চিহ্ন পেয়েছিলাম সেটা সামনের দিকটায় বসেছিল। মানে 3টে খুনির মধ্যে একটা খুনি হলো অভয়। তার মানে প্রথমে অভয় নিখিলের জানলার লক আটকে দেয়, আর যখন সমীর নেশায় চুর হয়ে ঘুমিয়ে পড়ে, অভয় বাইরে যায়, ধীরাজের জুতো পরে, বাগান থেকে কাঁচি নেয়, নিখিলের রুমে যায় আর ওকে খুন করে। এবার খোঁজ নিতে হবে বাকি 2জন খুনি কারা, আর এই 3 জনের মধ্যে প্রথম কে খুন করেছে। বস এত খুশি হবার কোনো দরকার নেই, এই কেসটা এখনো সলভ হয়নি। মনে আছে নিখিলের 2জন খুনি এখনো বাকি আছে। হ্যাঁ সালুকে আমি জানি যে আরো 2টো খুনি বাকি আছে, আর তাদেরও তাড়াতাড়ি পাওয়া যাবে। পেয়ে গেছি স্যার, পেয়ে গেছি। ওই জোসেফকে পেয়ে গেছি। এটা সত্যি স্যার, আমি রাত্রে রিসর্ট থেকে চলে গিয়েছিলাম কারণ স্যার আমার ডায়াবেটিস আছে, আর আমাকে সারাদিনে 3 বার ডায়াবেটিসের ইঞ্জেকশন নিতে হয়। আর স্যার আমি যখন রাত্রে ডায়াবেটিসের ইঞ্জেকশন নিতে যাই, তখন দেখি মেডিকেল কিটটা রুম থেকে উধাও। তাই স্যার বাধ্য হয়ে ইঞ্জেকশন নিতে আমায় বাড়ি ফিরে যেতে হয়। ভেবেছিলাম সকালেই ফিরে আসব। এর মানেটা কি?
তোমার ডায়াবেটিসের কিট উধাও হয়ে গেছিল? মানে স্যার আমি বলতে চাইছি আমরা দুদিনের জন্য রিসর্টে এসেছিলাম আর আমার প্রয়োজনীয় সমস্ত ওষুধ ওই মেডিকেল কিটের মধ্যেই আমি রেখেছিলাম। ইঞ্জেকশন, সিরিঞ্জ সব কিছু স্যার। সকালে আর দুপুরে ইঞ্জেকশন নিয়েও ছিলাম আমি, কিন্তু যখন রাতে ইঞ্জেকশন নিতে গেলাম তখন দেখলাম কিটটা নেই। কিটটা কখন কে কেন নিয়ে গেল আমি কিছু জানি না স্যার। আমরা ধরে নিচ্ছি তুমি সত্যি কথা বলছো, কিন্তু তোমার মোবাইল ফোন কেন অফ ছিল? স্যার আমার মোবাইলটা ডিসচার্জ হয়ে গিয়েছিল আর চার্জারটা রিসর্টে পড়েছিল। ঠিক আছে, এখনকার মতন যেতে পারো। প্রয়োজন হয়তো আমরা তোমাকে আবার ডাকবো, ঠিক আছে? ওকে স্যার। বস, আমি বলেছিলাম না 3 জনের মধ্যে কোনো একজন নিখিলকে ডায়াবেটিসের ওভারডোজ দিয়েছিল। কিন্তু স্যার এ পার্টি শেষ হতেই বাইরে চলে গিয়েছিল আর সারা রাত্রি বাইরেই ছিল। আমার মনে হয় না যে ও খুন করেছে। এই খুনটা যেই করুক না কেন, কেউ তো একজন ডায়াবেটিসের মেডিসিন চুরি করেছে ওই রুম থেকে। খোঁজ নিয়ে দেখতে হবে কে গিয়েছিল জোসেফের ঘরে আর কে চুরি করেছে এই ওষুধগুলো। কীর্তি, সমীর আর প্রীতি এরা 3 জনই পার্টি শুরুর আগে জোসেফের রুমে গিয়েছিল। আর এই সমীরটা খুব রেগেছিল, নিখিলের ব্যাপারে আজে বাজে কথাও বলছিল। এদের 3 জনের মধ্যে কেউ হবে যারা ওই ডায়াবেটিসের কিট চুরি করেছিল। স্যার, প্রীতি তো হতে পারে না, কারণ সারা রাত ও বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল, ভিডিও চ্যাট করছিল। আর স্যার সমীর সেই অবস্থায় ছিলই না যে ওইসব করতে পারবে। কিন্তু তাহলে কীর্তি? কীর্তি তো রুমে একা ছিল স্যার, কারণ সারদা ধীরাজের সঙ্গে ওর রুমেই ছিল। আর স্যার ওই মাস্টার কি কার্ড, হাউসকিপিং লোকেদের কাছ থেকে ওই কার্ডটা কীর্তির ঘর থেকে উধাও হয়েছিল। তাহলে তো এর একটাই মানে দাঁড়ায় যে এই কীর্তি ওই ডায়াবেটিসের মেডিসিন নিখিলকে দিয়েছিল, ওর প্রাণ নিয়েছিল আর পালিয়ে গিয়েছিল ওখান থেকে। স্যার, দুজনকে তো পেয়ে গেলাম। এবার তৃতীয় খুনি নিশ্চয়ই সেই যার সাথে নিখিলের চক্কর, মানে বলতে চাইছি যে যাকে নিখিল ওই ডুপ্লিকেট কি কার্ডটা দিয়েছিল। তৃতীয় খুনি ওই যে বালিশ দিয়ে নিখিলের শ্বাসরোধ করেছে, যাতে ওর নাক আর শ্বাসনালী ভেঙে যায়। কিন্তু স্যার এ কে? আমি বলছি ওই তৃতীয় জন কে ছিল। খুনি ওই যে বালিশ দিয়ে নিখিলের শ্বাসরোধ করেছে, যাতে ওর নাক আর শ্বাসনালী ভেঙে যায়। কিন্তু স্যার এ কে? আমি বলছি ওই তৃতীয় জন কে ছিল। খুনে যে বালিশটা ব্যবহার করা হয়েছিল সেটাকে আমি খুব ভালো করে চেক করেছি। আর এমনিতে তো কাপড়ের ওপর থেকে হাতের ছাপ সংগ্রহ করাটা খুব কঠিন ব্যাপার, প্রায় অসম্ভব ব্যাপার। কিন্তু এখন ইদানিং বিদেশে একটা নতুন টেকনিক ব্যবহার করা হয়ে থাকে, যার কারণে এটা সম্ভব হচ্ছে। এতে স্বর্ণচুর ব্যবহার করে তারপরে সব ফালতু কথা আমাকে শুনিও না, শুধু এটা বলো যে বালিশের ওপর থেকে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছো। আমি চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি। তাহলে এসব গল্প কেন শোনাচ্ছ যখন তুমি কিছুই পাওনি? এটা কে বললো যে আমি কিছু পাইনি? তুমি তো এক্ষুনি বললে। না না, আমি বলেছি ফিঙ্গারপ্রিন্ট পাইনি। আরে এ তো বস, ফিঙ্গারপ্রিন্ট না পাওয়া সত্ত্বেও ওই বালিশ থেকে আমি অনেক কিছু পেয়েছি। এক তো ওই বালিশের ওপর থেকে কারোর হাতের চামড়া ছোট ছোট টুকরো পেয়েছি, ওটাকে আমি ডিএনএ টেস্টে পাঠিয়েছি। আর ওই বালিশটাকে আমি যখন আরো ভালো করে চেক করলাম তখন আমি ওর ওপর থেকে পেলাম হাতের সাইজ ছোট হওয়াটা, বাম হাতের আঙুলের মধ্যে আংটি আর বালিশের ওপর নখের আঁচড়।
এই সব কিছুই প্রমাণ করছে যে এটা কোনো মহিলার কাজ। দেখলেন স্যার, আমি বলেছিলাম কি না নিখিলের নিশ্চয়ই কোনো মহিলার সাথে চক্কর ছিল। কিন্তু কে কে হতে পারে? এরা ওই হাতের ছাপের সঙ্গে ওদের হাতের ছাপ ম্যাচ করিয়ে দেখুক না। না সালুকে, তাতে কোনো লাভ নেই, এতে কিচ্ছু হবে না। কেন? এবার দেখো, এই ধীরাজ সারদার সঙ্গে নিজের রুমে ছিল। জোসেফ, ও তো রিসোর্টে ছিলই না। কীর্তি, এই কীর্তি ডায়াবেটিসের ওষুধ দিয়ে নিখিলকে মেরে ফেলে। অভয়, এই অভয় নিখিলকে কাঁচি দিয়ে মেরে ফেলে, কাঁচি দিয়ে। জয়া তো ঘুমিয়েছিল রিসোর্টে নিজের রুমে। প্রীতি সারা রাত ভিডিও কলিং এ এনগেজ ছিল। সমীর তো ড্রিঙ্ক করে বেহুশ ছিল। তাহলে এদের মধ্যে বাকি থাকলো অরুণ, যার কাছে কোনো প্রমাণ নেই। ও বলেছে ও একাই নাকি রুমে ছিল। অরুণ? কিন্তু বস, খুনি তো কোনো মহিলা। সেই জন্যই তো সালুকে এদের মধ্যে কারোর হ্যান্ডপ্রিন্ট ম্যাচ করবে না। এদের মধ্যে কারোর হ্যান্ডপ্রিন্ট ম্যাচ করবে না, কারণ খুনি এদের মধ্যে কেউই নয়। এদের মধ্যে কেউই না, অন্য কেউ। আর আমি জানি সে কে। আপনি ঠিক বলেছিলেন স্যার, এটা সেই নিখিলের জন্য ওর যে বন্ধু মনোজ আত্মহত্যা করেছিল তার গার্লফ্রেন্ড। মনোজের গার্লফ্রেন্ড? কিন্তু নিখিল সেই মেয়েটাকে কি কার্ড দিতে যাবে কেন? দেয়নি, ওই কি কার্ডও নিজেই বানিয়েছিল। নিখিলের রুমের কি কার্ড তো কখনো চুরিই হয়নি। আর না কখনো সে ছায়াকে বলেছিল যে তার রুমের ডুপ্লিকেট কি কার্ড বানিয়ে দিতে। ওই ডুপ্লিকেট কি কার্ড তো ছায়া বানিয়েছিল, সেটাও নিজে নিজে। তারপরে নিখিলের রুমে যায় আর নিখিলকে খুন করে দেয়। নিজের প্রেমিক মনোজের মৃত্যুর প্রতিশোধ নেয় ও, প্রতিশোধ নেয়। বলুন স্যার, আবার আমাদেরকে ডাকলেন কেন? আগে হ্যাঁ, আপনাদের আমরা এই কারণে ডেকেছি, কারণ খুনিকে আমরা জানতে পেরেছি। আপনারা জেনে গেছেন স্যার কে সে? আপনার জানার খুব তাড়া দেখছি। স্যার সে তো আমি এমনি জিজ্ঞেস আচ্ছা। করছি। মিস্টার অভয়, তোমার কি মনে হয় কে খুন করেছে? স্যার, এটা আমি কি করে বলতে পারবো? এটা তো আপনাদের জানার কথা। আমরা তো জানি, আপনারাও কিছু আন্দাজ করুন। মিস ছায়া, আপনার কিছু আন্দাজ আছে? সেটা আমি কি করে বলতে পারি? দেখুন প্লিজ আপনারা তাড়াতাড়ি করুন, আমায় যেতে হবে, জরুরি কাজ আছে। আরে হ্যাঁ, আপনার তো তাড়া রয়েছে। যেমন খুনের রাতে ছিল, নিখিলকে বালিশ দিয়ে খুন করার পরে তাড়াহুড়ো করে ওখান থেকে বেরোনোর সময় আপনি এই ডুপ্লিকেট কার্ডকে ওখানে ভুলে আসেন। মনে পড়ছে কি আপনার? এসব কি বলছেন কি? আমি কেন ওকে খুন করব? আমি তো ওকে চিনি না। অফকোর্স আপনি ওকে চেনেন। আপনারই বয়ফ্রেন্ড কয়েক বছর আগে এই নিখিলের জন্যই আত্মহত্যা করেছিল না? তারই প্রতিশোধ নিচ্ছেন তো আপনি? তার মানে আপনারা বলছেন মনোজ ওর বয়ফ্রেন্ড ছিল? গাইজ, কলেজে এর একটা বন্ধু ছিল যার নাম ছিল মনোজ। দ্য গাই ওয়াজ রিয়েলি ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট। সে বেচারা নিজে কষ্ট করে কিছু সফটওয়্যার বানিয়েছিল। কিন্তু আমাদের এই মহান বন্ধু ওর বানানো এই সমস্ত সফটওয়্যারগুলো একটা সফটওয়্যার কোম্পানিতে বিক্রি করে দেয়। সে এটাকে কিছুতেই মেনে নিতে পারেনি আর তাই সুইসাইড করে ফেলে। তার মানে নিখিলকে খুন ও করেছে? তিনজন নিখিলকে মেরেছে, তিনজন, আর তারা তোমাদের মধ্যেই আছে। এটা কি বলছেন স্যার আপনি? এটাই যেটা আপনি শুনলেন। জিজ্ঞাসা করুন মিস্টার অভয়, মিস কীর্তিকে। কি অভয়, আমরা তো প্রমাণ পেয়ে গেছি। এখন তোমরা নিজেদের দোষ নিজেরা স্বীকার করবে নাকি পুরো ঘটনাটা আমাদের থেকেই শুনবে? বলছি স্যার, এই নিখিল আমাদের সবাইকে ঠকিয়েছিল স্যার। আর সেই কথাটা আমি কিছুতেই ভুলতে পারছিলাম না স্যার। আর
শুধু সেই রাগের কারণে আমি ওকে খুন করে ফেলেছিলাম স্যার। ও যে ইউএস এর অপরচুনিটি পেয়েছিল তাতে আমাদের সবার পরিশ্রম ছিল, আর ও আমাদের সবাইকে বাদ দিয়ে একাই ক্রেডিট নিতে চাইছিল। আমি এটা সহ্য করতে পারিনি, আর আমি জোসেফের ডায়াবেটিসের ইনজেকশন দিয়ে ওকে মেরে ফেলি। যাক, ভালো হয়েছে তোমরা সবাই নিজেদের অপরাধ স্বীকার করেছো। এদেরকে অ্যারেস্ট করো। কিন্তু স্যার আপনারা এইভাবে আমাদের অ্যারেস্ট করতে পারেন না। তোমার মাথা ঠিক আছে তো? তোমাদের সবার বিরুদ্ধে প্রমাণ আছে আমাদের কাছে। প্রমাণ? আপনাদের কাছে এই প্রমাণ আছে যে আমরা ওকে মারার চেষ্টা করেছিলাম। এবার তিনটে আলাদা আলাদা লোক আলাদা আলাদা ভাবে মারার চেষ্টা করেছে, তাহলে তিনজন তো খুনি হতে পারে না। খুনি সেই যে প্রথমে মারার চেষ্টা করেছিল, আর বাকি দুজন ওরা লাশকে মারার চেষ্টা করেছিল। এবার যতক্ষণ না আপনারা এটা প্রুফ করছেন যে প্রথমে মারার চেষ্টা কে করেছে, আপনারা আমাদের গ্রেফতার করতেই পারেন না। আর যদি গ্রেফতার করেও নেন তাহলে আমাদের বিরুদ্ধে কোনো কেস হবে না, কারণ মৃত ব্যক্তিকে কেউ 3 বার মারতেই পারে না। কীর্তি, ছায়া, অভয়, তোমাদের তিনজনের মধ্যে আসল খুনি কে সেটা আমরা খুব তাড়াতাড়ি বলবো। কিন্তু একটা কথা খুব ভালো করে মনে রেখো, আজ পর্যন্ত কোনো অপরাধী আমাদের হাত থেকে নিস্তার পায়নি। খুব ভালো করে মনে রাখবে। বস, নিখিলের ওপর তিনজন আলাদা আলাদা লোক 3 রকম ভাবে আঘাত করেছিল। সবার আগে আপনার কথা ধরা যাক, কীর্তি, রাইট? আপনি নিখিলকে ডায়াবেটিসের ওষুধের ওভারডোজ দিয়েছিলেন, ইনজেক্ট করেছিলেন। সাধারণত যখন আমরা কাউকে ওষুধ দিই বা বিষও দিই, তখন সেটা মানুষের দেহে ছড়িয়ে পড়ে তার রক্ত প্রবাহের মাধ্যমে। ওষুধ বা বিষ প্রথমে হার্টে পৌঁছায়, তারপর হার্ট সেটাকে পাম্প করে পুরো শরীরে ছড়িয়ে দেয়। কিন্তু এই ওষুধটা যেটা আপনি নিখিলকে দিয়েছিলেন সেটা ওর পুরো শরীরে ছড়ায়নি, বরং কিছুটা ওষুধ তো বাইরেই বেরিয়ে এসেছিল। কেন? কারণ ওর হার্ট কাজই করছিল না, হার্ট পাম্পই করছিল না, সেই জন্যে ওটা ওষুধটাকে পাম্পই করেনি। মানে যখন আপনি নিখিলকে ওষুধটা দিয়েছিলেন ততক্ষণে নিখিল মারা গেছে। এবার আপনি, আপনার নাম কি? অভয়। অভয়। অভয় একটা বড় কাঁচি দিয়ে খুব জোরে ওর বুকে আঘাত করেছিল, রাইট? এরকম অবস্থায় কোনো লোক কোনো ধারালো অস্ত্র দিয়ে যদি কারোর বুকের উপর আঘাত করে তাহলে কি হবে? তখন রক্তের ফোয়ারা ছুটবে। কিন্তু নিখিলের কেসে এমনটা হয়নি। কয়েক ফোঁটা রক্ত বেরিয়েছিল, আর সেটাও গড়িয়ে গড়িয়ে ওর শরীরের বাইরে আসছিল। কেন? এগেইন ওর হার্ট রক্তকে পাম্পই করছিল না। এই জন্য করছিল না যে হার্ট তখন কাজই করছিল না। মানে এটা পরিষ্কার, আপনি যখন ওকে কাঁচি দিয়ে আঘাত করেছিলেন ততক্ষণে নিখিল মারা গেছিল। তার মানে এটাই, নিখিলকে সবার আগে যে মারতে এসেছিল অভয় তুমি ছিলে না। আর কীর্তি তুমিও নও। নিখিলকে যে প্রথম মেরেছিল ছায়া। নিখিলের প্রাণ নিয়েছে এই ছায়া। বালিশ দিয়ে ওর মুখ চাপা দিয়ে ওর শ্বাস রোধ করে। কি ছায়া, আর কোনো প্রমাণ চাই তোমার? এবার সবকিছু পরিষ্কার। অভয় আর কীর্তি, তোমাদের খুন করার অপরাধে তোমাদের দুজনের অন্তত 7-8 বছরের জেল অবশ্যই হবে।
আর ছায়া, তোমার নিখিলকে খুনের অপরাধে বাকি জীবনটা জেলের গড়াদের পিছনে পচে মরতে হবে। সারা জীবন জেলের গড়াদের পেছনে বসে। মিনিট দাঁড়াও, দেখতে দাও কি হয়েছে। কি হয়েছে? স্যার ওই যে দেখুন ওদিকে। ওই দেখুন স্যার। তার মানে হলো যে ও হুমকিটা সত্যি, সেটা কোনো ইয়ার্কি নয়। কিন্তু এ কে? মনে হয় এ সুইসাইড বম্বার। সিআইডিকে ফোন করো। পাওয়া যেতে পারে এর থেকে? পাওয়ার মতো কিছু নেই বস, বডিতে বডি ডিকম্পোজ হয়ে গেছে, পচে গেছে। তাহলে তো চেনা খুব মুশকিল। না, চেষ্টা করব। সবার আগে এই হাড়ের ওপর যে মাংসর টুকরো আছে, টিস্যুত আছে, এগুলোকে সরিয়ে হাড়টাকে একদম পরিষ্কার করে দেখি। ঠিক আছে। আইডেন্টিফিকেশনের কোনো চান্স আছে? চেষ্টা করবো দা। আপাতত আমি লাশটাকে ল্যাবে নিয়ে যাচ্ছি। স্যার সবাই খুব শকে আছে। কলেজের প্রিন্সিপাল বলছিল কিছুদিন আগে কলেজে হুমকি এসেছিল। হুমকি? বম্ব থ্রেট স্যার। কেউ স্টাফ রুমের দেওয়ালে লিখে দিয়েছিল যে এই কলেজটা বন্ধ করো, না হলে এখানে ব্লাস্ট হবে। পুরো কলেজটাকে উড়িয়ে দেওয়ার হুমকি, আর এত ছোট একটা ব্লাস্ট। হয়তো ওর হুমকির একটা ছোট ডেমো। কিন্তু এটা কি ধরনের বোম? সাধারণত যেখানে ব্লাস্ট হয় সেখানে লোহার গুঁড়ো পাবে, কাঁচের গুঁড়ো পাবে, পেরেক পাবে, ধারালো সব জিনিস পাবে। তার কারণ হলো যতটা সম্ভব ক্ষতি করা। ফ্রেডি, একবার দেখাও তো। না স্যার, সেরকম তো কিছু দেখতে পেলাম না। আচ্ছা প্রিন্সিপাল সাহেব, আপনাদের স্টাফ রুমটা কোথায়? সেকেন্ড ফ্লোর, আসুন। চলো। রবিবাবু, আপনি যে বলেছিলেন যে দেওয়ালে কেউ কালি দিয়ে লিখেছিল, সেটা কোথায়? সেগুলো তো আমি মোবাইলে, এই দেখুন স্যার। তো আপনারা তো তাড়াতাড়ি কি ছিল এই দেওয়ালটা রং করার? সমস্ত স্টাফেরা খুব ঘাবড়ে গিয়েছিল, সবাই চিন্তা করছিল, আর কলেজের পরিবেশ খারাপ হচ্ছিল। তার উপর এক্সামিনের সময় এসে গেছিল, সেই জন্যই আমি মুছে দিয়েছি। কিন্তু এই পেনটা কে করেছে? ওই তো আমাদের রাম আদর্শ, আমাদের কলেজের কন্ট্রাক্টর, ওই করেছে রং। আমি ভাবলাম যে যদি এই লেখাগুলো মুছে দিই, সবাই কাজে মন দিতে পারবে।
আপনি যখন এই হুমকির কথা জানলেন তখন পুলিশে গিয়ে কমপ্লেন করেননি কেন? স্যার করেছিলাম, পুলিশ এসেও ছিল। ওনারা অনেক জিজ্ঞাসাবাদ করলেন, তারপর ওনারা বলে দিলেন হয়তো কেউ এটা দুষ্টুমি করেছে, তারপর চলে গেলেন। আপনাদের কলেজের করিডোরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে না? তো চলুন আমরা গিয়ে দেখি ভিডিও ফুটেজটা, জানা যাবে কে এসেছিল ভেতরে। আমরা ফুটেজ দেখেছি স্যার। কি দেখেছেন? যত লোক বাইরে থেকে ভেতরে এসেছিল আর গিয়েছিল তারা হয় প্রফেসর বা স্টাফেরা, বাইরের তো কোনো লোকই আসেনি। কারো যদি হুমকি দেওয়ারই হয় তো সে স্টাফ রুমে কেন লিখতে যাবে? আপনার রুমেও লিখতে পারতো, বা কলেজের যে মেন গেট রয়েছে সেখানেও সে লিখতে পারতো। এখানেই কেন লিখলো? দেখুন রবিবাবু, কেউ না কেউ তো ভেতরে এসেছিল। আরে স্যার, স্যার অভিজিৎ, অভিজিৎ কি করছো তুমি? যেখানে ব্লাস্ট হয়েছিল সেই স্পটটা এই জানালার একদম নিচেই, আর এই জানালাটা স্টাফ রুমের একদম পাশে, আর জানালার ঠিক লাগোয়া হলো এই বেঞ্চ। স্যার, ক্লাসরুমে যদি ঢুকতেই হতো ওই দরজাটা দিয়ে ঢুকতেন। এরকম হার্ট অ্যাটাক করানোর কি প্রয়োজন ছিল? আরে আমি চেক করছিলাম যে আমাদের বোমবার সে কতটা রিস্ক নিয়েছিল স্টাফ রুমে গিয়ে ওই হুমকি দেওয়া পেন্ট লেখার জন্য। তার মানে স্যার, এই যে 65 লেখা বেঞ্চে যে ছেলেটা বসেছিল সেই বোমটা নিচে ফেলেছিল, যা ঠিক ওখানেই পড়েছিল। আর আমরা সবাই কাঁচের টুকরো আর লোহার টুকরো কেন পেলাম না জানো? মানে ওটা হোমমেড বোম ছিল? এক্স্যাক্টলি, এটা হোমমেড বোম ছিল। এই যে বাড়িতে ব্যবহার হয় না ব্লিচিং পাউডার ইত্যাদি, এগুলো দিয়েই বানানো হয়েছিল। সেই কারণেই ওই এভিডেন্স প্যাকেটে ব্লিচিং পাউডারের গন্ধ আসছিল। স্যার, এই ব্লিচিং পাউডার ওর ওই বেঞ্চেও লেগে রয়েছে। স্যার, তাহলে ওই বডিটা কার ছিল? আলুকে কঙ্কালটা ফরেন্সিক ল্যাবে নিয়ে গেছে, জানা যাবে সেটা কার। আচ্ছা রবিবাবু, স্টুডেন্টরা কোথায়? স্যার সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর এই স্টুডেন্টটা কোথায়? টেবিল নাম্বার 65 যে বসেছিল। স্যার নাম্বার 65 তো আরিয়ানের। স্যার ও 1 নম্বরের দুষ্টু ছেলে, কলেজের সব প্রফেসরদের জ্বালিয়ে খেয়েছে, 1 নম্বর দুষ্টু। আরিয়ান, চলো এবার আমরাও ওকে একটু বিরক্ত করি। আই এম সরি স্যার, আই এম সরি। চুপ! এই জন্য কলেজে জয়েন করেছো? কলেজটাকে বোম দিয়ে উড়ানোর জন্য? কেন করেছো এটা? স্যার, এক্সাম আসছিল আর আমি একদম তৈরি ছিলাম না, তো ওই দিন আমি স্টাফ রুমের ভেতরে যাই আর কলেজটাকে বোম দিয়ে ওড়ানোর হুমকি দিয়েছিলি? আমি ভেবেছিলাম যে এতে কলেজ ম্যানেজমেন্ট ভয় পেয়ে যাবে আর এক্সামকে পোস্টপোন করে দেবে, যাতে আমি আরেকটু সময় পেয়ে যাই তৈরি হতে। আচ্ছা, এইসব বোম টোম বানানো তুমি কোথা থেকে শিখেছো? স্যার, ইন্টারনেট থেকে শিখেছি, ওখানেই সব ইনফরমেশন পাওয়া যায়। স্যার, ওখান থেকে যে কেউ বোম বানানো শিখতে পারে। আমিও তাই করেছিলাম,
আর এক্সামের দিন ক্লাসরুমে আমি এক্সাম শুরু হওয়ার আগে যদি এই বুদ্ধিটা পড়াশোনায় কাজে লাগাতে তাহলে অনেক বড় কাজ করতে পারতে। স্যার আমি এইসব এক্সামটা বন্ধ করতে করেছিলাম স্যার, আমি কাউকে মারতে চাইনি। কিন্তু মেরেছো তো ঠিকই না? না বস, আরিয়ানের কারণে কারোর প্রাণ যায়নি। এটা কি বলছো তুমি সালুকে? বোম ব্লাস্ট করেছে ও কলেজে? হ্যাঁ বস, বম ব্লাস্ট করেছে। আর ওই বম ব্লাস্টের কারণে একটা মার্ডার কেস আমাদের সামনে এসে হাজির হয়েছে। এটা কি বলছো তুমি সালুকে? বোম ব্লাস্ট করেছে ও কলেজে? হ্যাঁ বস, বম ব্লাস্ট করেছে। আর ওই বম ব্লাস্টের কারণে একটা মার্ডার কেস আমাদের সামনে এসে হাজির হয়েছে। বস, যেখানে আমরা ওই ব্লাস্ট সাইটের পাশে কঙ্কাল পেয়েছিলাম, ওই কঙ্কালটা আসলে 22 থেকে 24 বছর বয়সের একটা ছেলের লাশ, যার মৃত্যু আজ থেকে 2 বছর আগে হয়েছিল। কি 2 বছর আগে? হ্যাঁ, এটা তো ভালোই হয়েছে। এর বমের কারণে ওখানে ব্লাস্ট হয়েছে আর লাশ বেরিয়ে এসেছে। নাহলে তো জানতেই পারতাম না একটা লাশ ওখানে পোঁতা রয়েছে। আর মৃত্যু হয়েছে কি করে? এটা বলা খুব কঠিন ব্যাপার বস। কোনো এভিডেন্স নেই, শুধু হাড়। আর ওই হাড়ের ওপর না কোনো বুলেটের চিহ্ন আছে, না কোনো ছুরির চিহ্ন আছে, কিচ্ছু নেই। কিন্তু আপনার গাট ফিলিং কি বলছে? অভিজিৎ, এই ধরনের কেসে গাট ফিলিং কোনো কাজ করে না। যা কিছু হতে পারে বস। হতে পারে কেউ ওর গলা টিপে দিয়েছে, কেউ ওকে বিষ দিয়ে মেরেছে, অথবা এটাও হতে পারে যে কেউ ওকে জীবন্ত জমির মধ্যে পুঁতে দিয়েছে। কিন্তু বস, এত কিছু সত্ত্বেও একটা সাফল্য পাওয়া গেছে। কি? এই দেখো, এইটা। এই সেই ছেলেটা? হ্যাঁ স্যার, এই কলেজে প্রিন্সিপাল হবার আগে আমি কেমিস্ট্রি টিচার ছিলাম। সব ছাত্রছাত্রীদেরই আমি পোক করতাম যাতে কেমিস্ট্রিতে তাদের রুচি আসে, কিন্তু একে কখনো আমায় পোক করতে হয়নি, কারণ প্রথম থেকেই এর কেমিস্ট্রির প্রতি নজর ছিল। খুব ব্রিলিয়েন্ট ছিল স্যার। আর্থ ন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াড অ্যাওয়ার্ড 2015, 2 বছর আগে। আগে হ্যাঁ, আমরা এই অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আর শালুকের কথা অনুযায়ী ওর মৃত্যু 2 বছর আগে হয়েছিল। আপনাকে কেউ কিছু বলেনি যে ও চলে গেছে, ও নিখোঁজ হয়ে গেছে? পুলিশের রিপোর্ট তো নিশ্চয়ই করেছে? না স্যার, আমাকে কেউ কিন্তু বলেনি। কে যেন বলেছিল এর আর ওর বাবার মধ্যে কোনো বনিবনা ছিল না, তাই বাড়ি ছেড়ে চলে আসে। তবে খুবই ব্রিলিয়েন্ট ছেলে ছিল স্যার, পড়ায় খুবই মনোযোগ ছিল। আরে আমাদের কলেজের কেমিস্ট্রি ল্যাবে অ্যাসিস্ট্যান্টের কাজও করত। আর তাতে যা টাকা পেত সেগুলো খরচ করতো না, সবই সঞ্চয় করত। কোনো বিশেষ জিনিসের জন্য ও টাকা জমাতো? ও বলতো যে আমি কোনো এনজিওর সাথে মিলে দুস্থ মানুষদের সাহায্য করব। হ্যালো স্যার, মাইসেলফ প্রণব, কলেজের চেয়ারম্যান আর লোকাল কর্পোরেটর। ইন্সপেক্টর, আমি এসব কি শুনছি যে এই যে ব্লাস্ট হয়েছে সেটা সুইসাইড বম্বারের কাজ? না, কোনো সুইসাইড বোম অ্যাটাক হয়নি, বরং একটা খুন হয়েছে। খুন? আগে হ্যাঁ, আর সেই খুনটা 2 বছর আগে হয়েছিল। আপনারই এক স্টুডেন্ট ছিল আর্থ, ওকেই খুন করা হয়েছিল। গড। ইন্সপেক্টর প্লিজ, আমাদের স্টুডেন্টের ওপর এর একটা খারাপ প্রভাব পড়ছে, আর আমি কলেজটা খুব তাড়াতাড়ি আবার খুলতে চাই। সো প্লিজ আই রিকোয়েস্ট ইউ, এই কেসটা যত তাড়াতাড়ি সম্ভব সলভ করুন। আমরাও এটাই চাই। থ্যাংক ইউ। অ্যান্ড ইয়েস, আপনাদের কোনো রকমের কোনো সাহায্যের প্রয়োজন হলে একটুও দ্বিধাবোধ করবেন না, আমি যা করতে পারি করব। আপাতত শুধু ওর বাড়ির ঠিকানাটা দিলেই হবে। স্যার, আমার মনে হয়েছিল ও আমার উপর রেগে আছে, আমার উপরে অভিমান করেছে।
হয়তো রাগ কমে গেলে নিজের থেকেই বাড়ি ফিরে আসবে, কিন্তু কি করে জানো সেও? কিন্তু আমরা শুনেছি যে আপনাদের মধ্যে সবসময় নাকি কোনো না কোনো ঝামেলা হতো। হ্যাঁ স্যার, এখন রিয়েলাইজ করতে পারছি যে বেশিরভাগ ভুল আমিই করেছিলাম। আমি নিজেকে একজন ভালো বাবা করে তুলতে পারিনি। ও ঘর ছেড়ে কবে গেছিল আপনার মনে আছে? 12ই আগস্ট 2015। বলেছিল কলেজ যাচ্ছে, তারপর আর ফিরে এলো না। আপনি আপনার ছেলের বন্ধু বান্ধবদের জিজ্ঞাসাবাদ করেননি? হ্যাঁ স্যার, করেছিলাম, কিন্তু ওরা কিছু বলতে পারলো না। পুলিশে নিশ্চয়ই কমপ্লেন লিখিয়েছিলেন? প্রত্যেকটা স্টেটের খবরের কাগজে ওর হারিয়ে যাওয়ার খবর ছাপিয়েছিলাম, কিন্তু তাতেও কিছু হয়নি। আমরা ওর রুমটা কি একবার দেখতে পারি? স্যার, ও চলে যাওয়ার পর থেকে ঘরটা বন্ধই রেখে দিয়েছিলাম। যদি আপনারা মনে করেন যে এখান থেকে কিছু নিলে ওর খুনিকে ধরা সম্ভব হবে, তাহলে প্লিজ আপনারা নিতে পারেন। এসব কেমিস্ট্রির বই, আমরা তো কিছু বুঝতেই পারবো না এর। ডক্টর সালুকে স্যারকে পাঠিয়ে দিই, যদি উনি কিছু বলতে পারেন। আচ্ছা, এই যে ফটোগ্রাফটা আছে এইখানে, কলেজের প্রিন্সিপাল স্যারের সঙ্গে যে 4 জন আছে এইখানে, এদের সবাইকে চেনেন আপনি? হ্যাঁ, এরা ওর ছোটবেলাকার বন্ধু। তুষার, লোকেশ, বীর, খুশি, ওরা সব কলেজে একসাথেই পড়তো আর খুব ভালো বন্ধু ছিল। আচ্ছা, এদের সঙ্গে একবার দেখা করি। এদের অ্যাড্রেস দিন তো আমায়। হ্যাঁ। আগস্ট 2015 কিছুদিন আগে। হ্যাঁ, আমি জানি 2 বছর আগের কথা আমি বলছি। তোমরা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো কিছু মনে পড়ে কিনা। কি হয়েছিল? স্যার, এক্স্যাক্ট কিছু তো আমার মনে নেই, কিন্তু 6 অগস্টের দিনটা আমার মনে আছে, কারণ ওই দিন আমার বার্থডে ছিল। আচ্ছা। আর ওই দিন আমি আর্থকে দেখেছিলাম। ও গেটওয়েকে কিছু পয়সা দিয়েছিল আর কিছু কিনেছিল ওর থেকে। গেটওয়ে? আমাদের কলেজে একে স্টোনব্রিজের ওয়াচম্যান স্টুডেন্টদের খুব ফেভারিট ছিল। ওর সামনের দুটো দাঁতের মাঝখানে খুব বড় একটা ফাঁক ছিল। এই জন্যই আমরা ওকে গেটওয়ে অফ স্টোনব্রিজ বলে ডাকতাম। এমনি তো ওর আসল নাম কি ছিল? জানি না স্যার, আমরা কোনোদিন কোনোরকম ভাবে ওকে জিজ্ঞেস করিনি ওর নাম কি ছিল। হ্যাঁ স্যার, আমরা ওকে শুধু গেটওয়ে বলেই ডাকতাম। আর কিছু মনে আছে? হ্যাঁ স্যার, 6 অগস্টের কদিন বাদে আমি আর্থকে গেটওয়ের সঙ্গে ঝগড়া করতে দেখেছিলাম। কিছু আর্গুমেন্ট চলছিল ওদের মধ্যে। ঠিক আছে, তোমরা যেতে পারো। যদি দরকার পড়ে তোমাদের আবার ডাকবো। কি মনে হচ্ছে? গার্ডকে আমাদের ধরতে হবে, ও নিশ্চয়ই কিছু বলতে পারবে। আর স্যার, এই ছেলেটা ওয়াচম্যানের থেকে কি কিনছিল? এক্সকিউজ মি স্যার, হ্যাঁ, আমি আপনাদের কিছু বলতে চাই। কি? হয়তো আপনাদের এটা শুনে একটু আশ্চর্য লাগবে, কিন্তু আমি আগে থেকেই জানতাম যে আর্থ মারা গেছে। কি? ও মারা গেছে এটা তোমার কেন মনে হয়েছিল? দ্যাট আই ডোন্ট নো, এটা একটা গাট ফিলিং। আমি আগে থেকেই জানতাম যে ব্যাস আর্থ আর বেঁচে নেই। আর কি কারণ আপনার এই গাট ফিলিং এর? কারণ আছে স্যার, এই দেখুন ফ্রেন্ডস বুকে আর্থের প্রোফাইল, এই সমস্ত পিকচার্স আর পোস্টস। কিন্তু 12 অগস্টের পর ও যেটা পোস্ট করেছিল তাতে আমি কমেন্টস করেছিলাম, কিন্তু ও কোনো রিপ্লাই করেনি। রিপ্লাই দেয়নি মানে আপনি ধরে নিলেন যে ও মারা গেছে? আই নো ইটস ওয়ার্ড, কিন্তু আর্থ আমার সমস্ত কমেন্টে রিপ্লাই করতো, এমনকি ঘুমানোর আগেও গুড নাইট মেসেজ পাঠাতো। কিন্তু 12 অগস্টে আমি সেই মেসেজও পাইনি। নো অফেন্স, তোমায় একটা পার্সোনাল প্রশ্ন করব। তোমার আর ওর মধ্যে কি কোনো রিলেশনশিপ ছিল? না, এরকম তো কিছু ছিল না,
কিন্তু আমাদের রিলেশনশিপ বন্ধুত্বের থেকে অনেক বেশি ছিল। তার মানে আপনার মনে হচ্ছিল যে 12ই আগস্টের পরে ওর প্রোফাইলে ওর সমস্ত ছবিগুলো অন্য কেউ দিচ্ছিল? হতে পারে। না না, এটা কিভাবে হয়? আমরা তো মোবাইল কোম্পানির সঙ্গে ক্রস চেকও করিয়েছি। ও কটা ছবি তুলেছে, কোথা থেকে তুলেছে, আর কিভাবে তুলেছে, কখন পাঠিয়েছে, সব ক্রস চেক করেছি আমরা। সব তো ঠিকই ছিল। এক্স্যাক্টলি। মোবাইল কিছুক্ষণের জন্য অন হতো, কিন্তু লোকেশন সেটাই ছিল যেখান থেকে ও ছবি পোস্ট করতো। আমি জানি যে আপনারা কি ভাবছেন, যে আমি এসব পাগলের মতো কি উল্টোপাল্টা বলছি, কিন্তু আমার মন জানে আর্থ কোথাও যায়নি। ইনফ্যাক্ট ও কলেজ থেকে বাইরেও যায়নি। স্যার, হ্যাঁ স্যার এটা দেখুন। খুশি ঠিক বলছিল, আর্থ কোথাও যায়নি। এটা কি করে সম্ভব? স্যার আমি সব ছবির রিভার্স ইমেজ চেক করেছি। রিভার্স ইমেজ মানে যা থেকে তার ডিটেলসটা পাওয়া যায়? হ্যাঁ স্যার, যদি ধরুন কোনো ছবি আমরা ইন্টারনেটে আপলোড করি, তাহলে সেই ছবির সব ডিটেলস আমরা পেয়ে যাব। কটার সময় তোলা হয়েছিল, কোথায় তোলা হয়েছিল, সব। আর যদি ওই ছবি কেউ কোনো এডিট করতে চায় বা ট্যাম্পারিং করতে চায়, তাহলে আমরা অরিজিনাল ফটোটাও কি আছে সেটা বুঝে যাব। আর স্যার, 12ই আগস্টের পর থেকে যতগুলো ছবি আপলোড করেছিল, আমি সেগুলোর রিভার্স ইমেজ চেক করেছি। এই দেখুন স্যার, কি পেয়েছি। ছবি তো একই, সেম লোকেশন, সেম টাইম, শুধু ওর জায়গায় অন্য কেউ দাঁড়িয়ে আছে। কেউ এডিট করে এটাকে এর জায়গায় আর্থের চেহারা লাগিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি। তার মানে ছেলেটা ওই সব জায়গায় যায়নি, বরং এ তো কলেজ থেকেই বাইরে যায়নি। ওই বেচারা তো 12ই আগস্ট 2015 মারা গিয়েছে। কিন্তু ওকে কে খুন করতে পারে? সেটা তো গেটওয়ে ওয়াচম্যানই বলতে পারবে। খোঁজ নিতে হবে কোথায় আছে। স্যার, প্রিন্সিপালের সঙ্গে কথা হলো। গেটওয়ের আসল নাম শৈলেশ স্যার। আচ্ছা স্যার, 11ই আগস্ট 2015 আর্থ শৈলেশের বিরুদ্ধে কলেজের বোর্ডে একটা চিঠি লিখেছিল যে ও ড্রাগস বেচে, এই সুগার হাই ড্রাগস। আর 12ই আগস্ট ওকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ওটা হোক বা না হোক, নিশ্চয়ই শৈলেশের হাত আছে ওর খুনের ব্যাপারে। কলেজের লোকেরা ওর নামে কমপ্লেন করেনি পুলিশে? না স্যার, প্রিন্সিপালের নাকি দয়া হয়েছিল। শৈলেশ খুব গরিব মানুষ, একা ইনকাম করতো, তাই ওকে ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, বাড়ির লোকেরা কি বলছে শৈলেশের? শৈলেশের বাড়ির লোক এখান থেকে 600 কিলোমিটার দূরে একটা গ্রামে থাকে। শৈলেশের সাথে তো ওদের 2 বছর কোনো যোগাযোগই নেই। ওরা তো নিজেরাই ওকে খুঁজছে। কিন্তু ওর বাড়ির লোক জানতে পেরে গেছিল যে শৈলেশ ড্রাগ বিক্রি করে, তো ওরা এটা ভেবে নিয়েছে ওকে হয়তো পুলিশে ধরে নিয়েছে আর জেলে পড়ে রয়েছে। একই রকম ফ্যামিলি, খোঁজার একবার চেষ্টাও করেনি? এই শৈলেশ 2 বছর ধরে নিখোঁজ, একবারও বাড়ির লোককেও ফোনও করেনি। চাকরি থেকে তাড়িয়ে দিয়েছিল আর 2 বছর ধরে বাড়ি যায়নি, তাহলে গেল কোথায়? দয়া, আমি জানি শৈলেশ কোথায় আছে। স্যার, পেয়ে গেছি। এই দেখুন।
লাশটা তো পুরোপুরি কঙ্কাল হয়ে গিয়েছে। একে চিনতে পারবো কিভাবে? ডক্টর সালুখে আছে তো? এই লাশটাকে চেনার জন্য ডক্টর সালুখের কোনো প্রয়োজন নেই। এই কঙ্কাল নিজেই তার পরিচয় বলে দিচ্ছে। এই দেখো, এর দাঁতের মাঝখানে গ্যাপ আছে। কলেজের ওয়াচম্যান শৈলেশ কুমার। স্যার, আশ্চর্য ব্যাপার, পার্কিং লটে দুটো লাশ পাওয়া গেল আর কেউ এটার ব্যাপারে কিছু জানেই না। ইউ আর রাইট। কারোর তো এটা জানা উচিত ছিল। তার তো অবশ্যই জানা উচিত যে পার্কিং লটের ফ্লোর বানিয়েছে। কলেজের কম্পাউন্ডের মধ্যে দুটো লাশের কঙ্কাল পাওয়া গেছে, আর আপনারা কিছু জানেনই না? কি না স্যার? আচ্ছা, যে পার্কিং লটের যে কাজ হয়েছে এখানে, মানে এই মেঝে বা এই সব কিছু, এগুলো কবে হয়েছিল কিছু বলতে পারবেন? এগুলো তো 7ই আগস্ট 2015। মানে 2 বছর আগে, যে সময় আর্থ মারা গিয়েছিল, মানে তার আশেপাশেই। মানে যেই এই কংক্রিটের কাজটা বা মাটি ভরার কাজটা করেছে, ও জানতো যে ও দুটো লাশের ওপর মাটি ফেলছে। হ্যাঁ, এই সমস্ত কাজ এখানে কে করেছিল? রাম আদর্শ, আমাদের কলেজের কন্ট্রাক্টর। এসব কাজ ওই করে থাকে। ওই কন্ট্রাক্টর যে অফিসের পেন্টিং করেছিল? আগে হ্যাঁ, এই পার্কিং লট আর মাটি ঢালার কাজ ওই করেছে স্যার। এই রাম আদর্শ থাকে কোথায়? লোকটা তো দেখছি বাড়িটা বেশ ভালোই হাঁকিয়েছে। একজন কন্ট্রাক্টরের এত বড় বাড়ি। আচ্ছা দাদা, এটা কি করে হলো? কি আর বলবো বাবা, আমার তো আর জীবনের প্রতি মায়া দেয়নি। দেখো না, কালকেই কত হাসি ঠাট্টা করছিল আদার, আর কালকেই হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে প্রাণ চলে গেল। অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট? আগে আর্থ আর শৈলেশ মরেছিল, এখন এই রাম আদর্শ। একমাত্র এই ছিল যে এই কেসের শেষ সাক্ষী। এটা কারো প্ল্যান মনে হচ্ছে বস। আর এটা তো কোনো কাকতালীয় হতে পারে না। মনে হচ্ছে কেউ জেনে গেছে যে আমরা এই কেসটাকে ইনভেস্টিগেট করছি, নিজের জীবন বাঁচানোর জন্য রাম আদর্শকে মেরে দিল। আমার তো মনে হয় এই কলেজেরই কেউ হবে। সে কে এটা জানতে কলেজের হিস্ট্রি ঘাঁটতেই হবে। স্যার, টোন ব্রিজ কলেজের ফিনান্সিয়াল হিস্ট্রি একদম ক্লিন। টাকা বা ডোনেশনের ক্ষেত্রে কোনো ঘাপলা নেই। স্যার, এই আর্টিকেলটা পেয়েছি। 3 আগস্ট 2015-তে AK স্টোনব্রিজ কলেজের কেমিস্ট্রি ল্যাবে স্টুডেন্টদের ওপর একটা আজব সাইড এফেক্ট হয়েছিল। সবাই অজ্ঞান হয়ে গিয়েছিল। মনে হয় কোনো কেমিক্যাল রিয়াকশন ছিল। এটা কি ধরনের কেমিক্যাল? স্যার, ওটা তো অথরিটিসও জানতে পারেনি। সবাই এটাই মেনে নিয়েছিল যে কোনো একটা স্টুডেন্ট হয়তো দুটো কেমিক্যালকে একসাথে মিলিয়ে ফেলেছিল। কেমিক্যাল রিঅ্যাকশনের এত স্ট্রং এফেক্ট যে সেটা পুরো ল্যাবে ছড়িয়ে পড়ে। হতে পারে অভিজিৎ, কিছু কিছু কেমিক্যালের খুব স্ট্রং রিয়াকশন হয়, যেমন হচ্ছে নেনথানাইট। বস, আমি ওর কেমিক্যাল জার্নাল দেখেছি, ওখানে একটা অদ্ভুত জিনিস দেখেছিলাম। 10ই আগস্ট 2015-তে ওর কেমিক্যাল জার্নালে একটা বিশেষ কথা লিখেছিল। কি? আর্থ কেমিক্যাল ল্যাবে সুগার হাই ড্রাগের টেস্টিং করে ওর কেমিক্যাল ফর্মুলা বের করে লিখেছিল সুগার হাই, যাকে কেমিক্যাল ভাষাতে নেনথানাইনও বলে। এটা একটা বিশেষ ধরনের ড্রাগ, যেটা একটা অদ্ভুত নেশা সৃষ্টি করে। কিন্তু এই আর্থ সুগার হাইয়ের টেস্টিং করছিল কেন? 1 মিনিট, এগুলো আমরা নোট করি। 3 আগস্ট 2015 টুন ব্রিজ কলেজের স্টুডেন্টরা অজ্ঞান হয়ে গিয়েছিল। 6 আগস্ট 6 তারিখ খুশি আর্থকে শৈলেশের সঙ্গে সুগার হাই ড্রাগ কিনতে দেখে ফেলেছে। 7ই আগস্ট কলেজের পার্কিং লট তৈরি হয়, কনস্ট্রাকশন শুরু হয়। 10th আগস্ট আর্থ সুগার হাই কেমিস্ট্রি ল্যাবরেটরিতে টেস্ট করে। 11ই আগস্ট আর্থ কলেজ বোর্ডকে জানিয়েছিল শৈলেশ কলেজে ড্রাগস বিক্রি করে। 12ই আগস্ট 2015 শৈলেশকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। আর ওই দিনেই, মানে 12ই আগস্টের দিনেই আর্থকে
খুন করা হয়। হয়ে গেছে? কি বুঝতে পারলে? স্যার এতে পুরো গল্পটাই বোঝা যাচ্ছে। এমন কেউ ছিল যে কেমিস্ট্রি ল্যাবেই সুগার হাই ড্রাগস বানাতো। তোমার এরকম কেন মনে হচ্ছে? তাহলে আন্দাজে বলছি না, কনফার্ম কলেজের মধ্যে কেউ তো একজন ছিল যে সুগার হাই ড্রাগস বানাতো। আর সেটাও রাতে, যখন কেউ থাকতো না। আর তার সঙ্গতে ছিল কলেজের ওয়াচম্যান শৈলেশ। আর সেই ড্রাগসই শৈলেশ কলেজের স্টুডেন্টদের বেচতো। সেই কারণে 3 তারিখে স্টুডেন্টস ল্যাবে অজ্ঞান হয়ে গেছিল স্যার। তার আগের রাতে ড্রাগস বানানোর পরে ওরা ওই জিনিসপত্রগুলো ঠিকমতো পরিষ্কার করেনি, সেই কারণেই হয়তো একটা স্ট্রং কেমিক্যাল রিয়াকশন হয়েছিল। এবারে বুঝতে পেরেছো? সেটা তো বুঝলাম, কিন্তু ভাই আমাকে একটা কথা বলো, আর্থের সন্দেহ কেন হয়েছিল? কারণ স্যার ও ল্যাবে অ্যাসিস্ট্যান্টের কাজ করত। ও হয়তো দেখেছে স্টোর রুম থেকে কেমিক্যাল আর জিনিসপত্র সরে যাচ্ছে, তখন ওর সন্দেহ হয়। আর যখন এই কেমিক্যাল রিয়াকশনটা হলো, আর তখন ওর বিশ্বাস হয়ে গেল কেউ ল্যাবের ব্যবহার করছে ড্রাগ বানানোর জন্য। তারপর 10 তারিখে আর্থ ল্যাবে সুগার হাইয়ের টেস্ট করেছিল, এইটা জানার জন্য যে ওগুলো সত্যি সত্যি ড্রাগস কিনা। তারপর টেস্টের পরে টেস্টের সমস্ত ডিটেল ও একটা রিপোর্টে লিখে নিল। যখন ওর জানতে পারলো যে এই সুগার আই একটা ড্রাগস, তখন ও কলেজ বোর্ডকে একটা চিঠি লিখেছিল। যখন এই কথা ওই ড্রাগ বানানোর লোকেরা জানতে পারলো, তখন ওরা ভয় পেয়ে গেছিল কে এই অর্থ ওদের কাছে পৌঁছে যাবে, সেই কারণে আর্থকে মেরে দিয়েছিল। তারপরে স্যার শৈলেশকে মারে, যাতে ওর কোনো উইটনেসই না বেঁচে থাকে। কিন্তু স্যার এরকমটা কে করতে পারে? যে কেউ হতে পারে, যার কেমিস্ট্রির ওপর খুব ভালো দখল আছে আর যে সবসময় ল্যাবে যাতায়াত করতো। স্যার ওই কলেজের প্রিন্সিপাল, উনি তো শৈলেশকেও পুলিশের কাছে দেননি। কেমিস্ট্রির নলেজ তো লোকেশ, তুষার আর বীরেরও রয়েছে। হায়ার স্টাডির জন্য ওরা বড় বড় ইনস্টিটিউটেও গিয়েছিল, তাও সেটা স্টুডেন্ট লোন বা স্কলারশিপ ছাড়া। এত টাকা পেলো কোথা থেকে ওরা? স্যার হতে পারে তার মা বাবা দিয়েছে, বা এমনও হতে পারে কোনো বেআইনি কাজ করেছে টাকার জন্য। যে কেউ হতে পারে, এদের মধ্যে কেউ বা বাইরের কেউ, কাউকে ভরসা করা যায় না। একটা কথা, এই আপনাদের এই খুশির ওপর ভরসা আছে স্যার? কেন দা? মানে যদি এই খুশি ভরসা করার মতন হয়, তাহলে আমার কাছে একটা প্ল্যান আছে। কিরকম প্ল্যান? আর্থ, শৈলেশ আর রাম আদর্শ তিনজনেই মারা গেছে, আর তোমার ষড়যন্ত্র আমি সব জানি। আর যদি তুমি চাও যে এটা গোপন থাকুক, তাহলে আজকে কলেজের পার্কিং লটে 1 কোটি টাকা নিয়ে চলে এসো। এই মেল পড়ে খুনি খুব ঘাবড়ে যাবে, এটা মনে করে যে কেউ তো আছে যে ওর আসল ব্যাপারটা জানে। স্যার আই এম শিওর আজ রাতে ও নিশ্চয়ই আসবে। আর উইটনেসকে মারার চেষ্টাও করবে। তাই তো আমি বলছি স্যার, এসব কিছুর জন্য খুশির জীবনের রিস্ক নেওয়া কি ঠিক হবে? যদি অচেনা কাউকে দেখে খুনি ওখানে না আসে। আর আমাদের এমন কাউকে চাই যে ওই কলেজেই পড়ে। আর যাকে দেখে ওর মনে হয় যে হ্যাঁ, এ হয়তো ওর আসল ব্যাপারটা জানে। খুশি, তুমি একদম ভয় পাবে না, আমাদের টিম ওখানে থাকবে। ওকে, কিচ্ছু হবে না তোমার। এটা জিপিএস মাইক্রোচিপ, তুমি এটা তোমার কাছে রাখবে, আমরা তোমাকে ট্র্যাক করতে থাকবো। আপনারা কাউকে দেখতে পেলেন কি? না, এখনো পর্যন্ত না। ঘাবড়িও না, তুমি শুধু অ্যালার্ট থেকো ব্যাস। তুমি একদম ভয় পাবে না, আমরা তোমার আশেপাশেই আছি, বুঝেছো? ওকে ওকে স্যার।
খুনি মেল পড়েও আসেনি? আরে পঙ্কজ, হতে পারে সে মেলটা দেখেইনি। বা এটা হতে পারে যাদের আমরা মেল করেছিলাম এদের মধ্যে কেউ খুনি নয়। খুশি, তুমি অনেকটা টায়ার্ড হয়ে গেছো, যাও তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। অ্যান্ড থ্যাঙ্কস ফর এভরিথিং। যদি কোনো জিনিসের প্রয়োজন হয় আমাদের ফোন করো, ওকে? ভাই এরকম হতেই পারে না যে ওরা মেল পাওয়ার পরে ওখানে চেক করতে আসবে না। রবি, লোকেশনটা ভালো করে চেক করো, যেখানে খুশি ছিল তার আশপাশে আর কে কে ছিল। এই রাম আদর্শের ডিটেলসও চেক করতে হবে। এত বড় লোক কি করে হলো? খুনিকে ব্ল্যাকমেল করছে হয়তো। ব্ল্যাকমেল যদি করেই থাকে তো ওর টাকা কোথা থেকে আসতো? ফ্রেডি, ওর অ্যাকাউন্টটা ভালো করে চেক করো, দেখো ওর কাছে টাকা কোথা থেকে আসতো। স্যার পেয়ে গেছি। কাল রাতে তুষার, লোকেশ আর বীরের লোকেশন কলেজের আশেপাশেই ছিল। মানে এরা তিনজন মিলে ড্রাগস বানাচ্ছিল? এদের সবার ডিটেলসটা বের করো পঙ্কজ। কিন্তু স্যার এরা যদি ওখানেই থেকে থাকে তাহলে পার্কিং লটে এলো না কেন? দেখতে এসেছিল হয়তো যে ওদের ব্ল্যাকমেল কে করছে। আর ওরা হয়তো খুশিকে দেখে ফেলেছে, ওকে কেউ মেরে ফেলতে পারে। ফোন করো ওকে। সুইচ অফ আসছে। সুইচ অফ? স্যার এই তো 2 মিনিট আগেও ফ্রেন্ডস বুকে একটা স্ট্যাটাস আপডেট করলো, নিড আ ব্রেক, গোয়িং অন হলিডে। তাহলে ফোনটা সুইচ অফ হলো কি করে? আচ্ছা, খুশির কিছু ওই চিপ যেটা আমরা দিয়েছিলাম সেটা হয়তো ওর কাছেই আছে। ওর লোকেশন ট্র্যাক করো, কোথায় আছে। স্যার, এই রাম আদর্শর রাম কাহিনী আমার মাথায় ঢুকে গেছে। 2রা আগস্ট 2015-র পরে ও একটার পর একটা বড় বড় গভর্নমেন্ট প্রজেক্ট পেতে থাকে এবং তার ফলেই ও আজকে এত বড় লোক। আর এই সমস্ত প্রজেক্ট দিয়েছিল একটাই লোক, প্রণব, কলেজের চেয়ারম্যান। স্যার, একটা শকিং নিউজ আছে। প্রণব তুষারের আঙ্কেল। মাই গড, এর মানে হলো তুষার আর তার বন্ধুরা এই কলেজে ড্রাগ বানাচ্ছে আর প্রণব ওদের প্রশ্রয় দিচ্ছে। আর এখন ওরা খুশিকে মারতে চাইছে। স্যার, স্যার খুশির লোকেশন খুঁজে পেয়েছি। খুশি এখন কোথায় আছে? স্যার কোনো একটা আন্ডার কনস্ট্রাকশন সাইটে গিয়ে আটকে গেছে। একদম টাটকা সিমেন্ট। খুশি? 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 স্যার, স্যার এ বেঁচে আছে। খুশি? ওরা হয়তো বেশি দূর যেতে পারেনি। ওদের ফটো সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও, ধরা পড়ে যাবে। 3টেকে তো পরে দেখবো, আগে ওই লোকটার ঘাড় ধরি যার হাত এদের মাথার উপরে আছে। প্রণব। ঠিক আছে। আপনারা? আগে হ্যাঁ, ওই দিন তো আপনিই বলেছিলেন যদি কোনোদিন কোনো প্রবলেম হয় আপনার কাছে চলে আসতে। হ্যাঁ, অফকোর্স আই রিমেম্বার। প্লিজ আমাকে বলুন আপনাদের কিভাবে সাহায্য করতে পারি। না ঠিক আছে,
আমরা এখানে কিছু জিজ্ঞাসা করতে আসিনি, একটা ব্যাড নিউজ দিতে এসেছি। ব্যাড নিউজ? আগে হ্যাঁ, ওই মেয়েটা আছে না, খুশি, ও বেঁচে গেছে। খুশি? কে খুশি? চিনি না আমি। কি বলছেন আপনি? আপনি এত নার্ভাস হচ্ছেন কেন? আপনার শরীর ঠিক আছে তো? কিছু ওষুধ টষুধ খাবেন নাকি? নাকি আপনার স্মৃতিশক্তি ঠিক করার জন্য আপনাকে কোন ওষুধ খাওয়াতে হবে? বস, কাজ হয়ে গেছে। স্যার ওই মেয়েটাকে তো আমরা পুঁতে দিয়েছো, যেভাবে আর্তা শৈলেশকে পুঁতে দিয়েছিলে। অন্তত ওই জুতোর থেকে ওই সিমেন্টগুলো তো পরিষ্কার করে নিতে, যার নিচে ওই মেয়েটাকে কবর দিয়েছো। হ্যাঁ, আর ওকে আমরা বাঁচিয়েও নিয়েছি। বলুন প্রণব বাবু, কিছু বলবেন আপনি? আমি অনেক টাকা কামাতে চেয়েছিলাম, আর তার জন্য সব থেকে সহজ উপায় ছিল ড্রাগস। আর আজকালকার ছেলে মেয়েদের এই নেশা করতে বেশি সময় লাগে না। আর তারপর আমি ড্রাগস বাইরে থেকে নিয়ে এসে আমার স্টুডেন্টদের বিক্রি করতে চাইনি। এই জন্য আপনি নিজেই ড্রাগস বানানো শুরু করে দিলেন এই কলেজের ল্যাবে। আর ওগুলো বিক্রি করার দায়িত্ব দিয়ে দিলে ওয়াচম্যান শৈলেশকে। আর আর্থ যখন তোমার সত্যিটা জানতে পেরে যায়, তখন তুমি ওকে মেরে ফেলো। আর শৈলেশকেও মেরে দিয়েছেন, যাতে কোনো উইটনেস না থাকে। হ্যাঁ, তোমার কি মনে হলো আর্থের ফোনটাকে এখানে ওখানে পাঠিয়ে দিলেই পুলিশ বোকা বনে যাবে? হ্যাঁ, তোমাদের মধ্যে সেই মহান ব্যক্তিটি কে, যে আর্থের মোবাইল নিয়ে ভারত ভ্রমণ করতে বেরিয়েছিল? ও, সেটা তুমি ছিলে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে ফটো আপলোড করার খুব শখ না তোমার? অনেক শহর তুমি ঘুরেছ, কিন্তু আসামি যতই ঘুরুক শেষে তাকে একটাই জায়গায় আসতে হয়, জেল। তোমরা তিনজন সেখানেই যাবে। আর খুব তাড়াতাড়ি তোমার ভাইপো তুষার আর তার দুজন সঙ্গী লোকেশ আর বীর, ওরা ওখানে চলে আসবে। হ্যাঁ,